এবার আমরা নার্সিং ভর্তি পরীক্ষা 2024-25 সালে আসা বাংলা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। একই সঙ্গে প্রশ্ন, প্রশ্নের উত্তর এবং প্রশ্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও জেনে নিব। শুরুতেই দেখো, ব্যথার দান। ব্যথার দান কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? অপশনগুলোতে আছে গল্প গ্রন্থ, নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ। সঠিক উত্তর গল্প গ্রন্থ। সঠিক উত্তর গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ বইতে আমরা কতগুলো গল্প পাচ্ছি, সে গল্পগুলো কি কি? ব্যথার দান, হেনা, অতৃপ্ত কামনা, বাদল বরিশনে, ঘুমের ঘোরে, রাজবন্দির চিঠি। এগুলো উল্লেখযোগ্য। তার রচিত আরো দুইটি গল্প গ্রন্থ আছে, সে দুটি গল্প গ্রন্থ হলো রিক্তের বেদন এবং শিউলিমালা। রিক্তের বেদন এবং শিউলিমালা। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, এই বাক্যে কাঁটা দিয়ে কোন কারক? এই বাক্যে কাঁটা দিয়ে কোন কারক? এই বাক্যে কাঁটা দিয়ে কোন কারক? অপশনে আছে দেখো, কর্তা, কর্ম, করণ, অপাদান। কর্তা, কর্ম, করণ, অপাদান। সঠিক উত্তর করণ। সঠিক উত্তর করণ। দেখো, যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়, এখানে করণ কারকের তৃতীয়া বিভক্তি। করণ কারকের তৃতীয়া বিভক্তি। তারপরে প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি? বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি? এটা সঠিক উত্তর সবুজ পত্র। সঠিক উত্তর সবুজ পত্র। দেখো, প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। এ পত্রিকার মাধ্যমে চলিত রীতি প্রবর্তন করা হয়। পরবর্তী প্রশ্নে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? এটা আমরা সকলেই জানি যে গীতাঞ্জলি। সকলেই জানি গীতাঞ্জলি। এবার এই সম্পর্কিত একটু তথ্য জেনে না নিলেই নয়। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় 1910 সালে। প্রকাশিত হয় 1910 সালে। এ গ্রন্থের অধিকাংশ রচনা সং অফারিং নামে অনুদিত হয় 1912 সালে এবং এ রচনার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। তাহলে আমরা কতগুলো সাল পাচ্ছি? এটি প্রকাশিত হচ্ছে 1910 সালে। প্রকাশিত হচ্ছে 1910 সালে এবং ইংরেজি অনুদিত হয় 1912 সালে। ইংরেজিতে অনুদিত হচ্ছে 12 সালে এবং এই কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? আমরা সবাই জানি, যারা নাটকটি পড়েছে, মোহাম্মদী বেগ। আমরা সবাই জানি মোহাম্মদী বেগ। এবার এই সম্পর্কিত একটি তথ্য না জেনে নিলেই নয়। সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী মোহাম্মদী বেগ। মাত্র 10,000 টাকার বিনিময়ে কৃতঘ্ন মোহাম্মদী বেগ নবাব সিরাজকে হত্যা করে ইতিহাসের আস্থা করে স্থান পেয়েছেন। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, 2025 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। 2025 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কে? এখানে শুরুতেই আমরা সলভে আসি। দেখো প্রশ্ন সলভ, 2025 সালে 7 জন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়। সেই পুরস্কারে ভূষিতদের বা পুরস্কার বিজয়ীদের নাম এখানে নিচে দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অধ্যাপক জামাল নজরুল ইসলাম, তিনি মরণোত্তর বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখার জন্য তিনি স্বাধীনতা পুরস্কার পান। স্বাধীনতা পুরস্কার পান বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখার জন্য। স্যার ফজলে হাসান আবেদ, তিনিও মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান সমাজ সেবায় অবদান রাখার জন্য। তারপর আমরা পাচ্ছি মীর আব্দুস শুকুর আল মাহমুদ, তিনিও মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান সাহিত্যে অবদানের জন্য। তারপর পাচ্ছি আজম খান। আজম খান, তিনিও মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি বিষয়ে অবদানের জন্য। তারপর পাচ্ছি জনাব বদরুদ্দিন মোহাম্মদ উমর। বদরুদ্দিন মোহাম্মদ উমর, তিনিও শিক্ষা ও গবেষণা বিষয়ে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তারপর দেখো নভেরা আহমেদ, তিনিও মরণোত্তর সংস্কৃতি বিষয়ে অবদান রাখার জন্য স্বাধীনতা পুরস্কার লাভ করেন। আবরার ফাহাদ, তিনিও মরণোত্তর প্রতিবাদী তারুণ্য। তারুণ্য প্রতিবাদী মানে যুবক বয়সে আমরা সবাই আবরার ফাহাদকে চিনি। তিনি মরণোত্তর প্রতিবাদী তারুণ্য হিসেবে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। এটা কত সালে?
2025 সালের স্বাধীনতা পুরস্কারে। তারপরে দেখো কোনটি গুণবাচক বিশেষ্য, কোনটি গুণবাচক বিশেষ্য। এবার এখানে আমাদের অপশনে আছে পঠন, লবণ, আনন্দ, মিছিল। পঠন, লবণ, আনন্দ, মিছিল। সঠিক উত্তর কি হবে? গুণবাচক বিশেষ্য। এবার এটা দেখার আগে আমরা প্রশ্ন সলভে আমরা দেখে আসি যে বিশেষ্য দ্বারা কোনো বস্তু দোষ বা গুণের নাম বোঝায় তাই গুণবাচক বিশেষ্য, যেমন আনন্দ। তাহলে আমাদের সঠিক উত্তর আনন্দ। গুণবাচক বিশেষ্য কি? আনন্দ। পঠন, লবণ, আনন্দ, মিছিল। সঠিক উত্তর আনন্দ। তারপরে দেখো আনন্দ, দয়া, দীনতা, এগুলো গুণবাচক বিশেষণ। পরবর্তী প্রশ্নে দেখো বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার? বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার? এটি সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই সম্পর্কে আমরা আরেকটু জেনে নিব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত বা সার্থক উপন্যাস রচনা করেন। তিনিই প্রথম পাশ্চাত্য রীতি অবলম্বন করে দুর্গেশ নন্দিনী রচনার মাধ্যমে সর্বাঙ্গ সার্থক উপন্যাসের স্বাক্ষর রাখেন। এজন্য তাকে বাংলা উপন্যাসের জনক হিসেবে অভিহিত করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সর্বপ্রথম দুর্গেশ নন্দিনী নামক উপন্যাস রচনার জন্য তিনি সার্থক উপন্যাসিক হিসেবে বিবেচিত। তিনি সর্বপ্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা করেন। তারপরে দেখো সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ কি? সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ কি? অপশনগুলোতে আছে অর্ণব, আদিত্য, শর্বরী, অগ্নি। এবার আমাদের অনেকের অনীহা যে প্রতিশব্দ বা সমার্থক শব্দ তো অনেক, এগুলো পড়ে মনে রাখা কঠিন। এজন্য আমাদের আলাদা আলাদা অপশনগুলো খুঁজে বের করতে হবে। আমাদের 4টা অপশন আছে, 4টা অপশন থেকে আগে আমাদের বাদ দেওয়া শিখতে হবে। 4টা অপশন থেকে বাদ দেওয়া শিখতে হবে। আমাদের প্রথমে ভাবতে হবে যে সমুদ্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কোনটি। অবনী, আদিত্য, শর্বরী একটা একটা করে বাদ দিতে হবে। তারপরে যদি আমরা একটাও বাদ দিতে পারি তাহলে আমাদের কাছে অপশন থাকতেছে 3টা। এবার 3টা থেকে যদি আরেকটা বাদ দিতে পারি তাহলে অপশন থাকে 2টা। এবার 2টা থেকে অনায়াসে সঠিক উত্তর বের করা সম্ভব। তাহলে এখানে দেখো সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর অর্ণব। সঠিক উত্তর অর্ণব। এবার আমরা শর্বরী, আদিত্য এবং অবনী এদের প্রতিশব্দগুলো আমরা জেনে নিব। শর্বরী শব্দের অর্থ হলো রাত, রাত্রি, রজনী, নিশা, নিশি। তার মানে আমরা এক কথায় বলতে পারতেছি শর্বরী মানে রাত। তারপরে দেখো আমাদের অপশনে ছিল আদিত্য। আদিত্য শব্দের অর্থ কি? সূর্য, রবি, অর্ক, আফতাব, অরুণ। এই সকল শব্দের অর্থ একই, সেটি হলো সূর্য। সূর্য শব্দের প্রতিশব্দ আদিত্য, রবি, অর্ক, আফতাব, অরুণ। তারপর দেখো আরেকটি অপশন আমাদের বাকি আছে, সেটা হলো অবনী। অবনী শব্দের অর্থ পৃথিবী, দুনিয়া, ভুবন, অদিতি, জগৎ। তাহলে আমরা অবনী শব্দের প্রতিশব্দ পাচ্ছি পৃথিবী, দুনিয়া, ভুবন, অদিতি, জগৎ। এবার পরবর্তী প্রশ্নে দেখো সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝানো হয়েছে কোনটিকে? সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝানো হয়েছে কোনটি? সঠিক উত্তর জীবনের সৃষ্টিকর্ম। সঠিক উত্তর জীবনের সৃষ্টিকর্ম। কারণ সোনার তরী কবিতায় সোনার ধান রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। সোনার তরী কবিতায় সোনার ধান রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে আমাদের অপশন যেগুলো আছে দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছি আমাদের বাদ দেওয়া শিখতে হবে। স্বর্ণ বর্গের ধান এটা ভুল। স্বর্ণ বর্গের ধান এটা সঠিক উত্তর নয়। জীবনের আনন্দ, আমরা সোনার তরী কবিতায় কোনো আনন্দই খুঁজে পাইনি। মূল্যবান ধানও নয়। সোনার তরী কবিতায় সোনার ধান মানে মূল্যবান ধান নয়, এটি প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে। জীবনের সৃষ্টিকর্ম। এখানে আমাদের সলভ দেখো, সলভে আমাদের দেওয়া আছে সোনার তরী কাব্যের নাম, কবিতা হলো সোনার তরী। এবার প্রতীকী শব্দ সোনার তরী, জীবনের পরিধি, সোনার ধান, এটির রূপক অর্থে ব্যবহৃত হয়েছে জীবনের সৃষ্টিকর্ম বা শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সংখ্যার। তারপর আমরা পাচ্ছি নৌকা কিসের প্রতীক? নৌকা মহাকালের প্রতীক বা প্রবাহমান সময়ের প্রতীক। তারপর দেখো বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল অনন্ত কাল স্রোতের প্রতীক। তারপরে আমরা পাচ্ছি ধান ক্ষেত কিসের প্রতীক? মানুষের জীবন পরিধির প্রতীক হলো ধান ক্ষেত।
কারণ আমরা দেখতে পাচ্ছি ধান ক্ষেত আস্তে আস্তে ডুবে যাচ্ছে। মানুষের জীবনটাও ঠিক তেমনই যে মানুষ মরণশীল, একটা সময় আসলে মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা পুরো কবিতাটাই দেখতে পাই যে রূপক অর্থে যে শব্দের যে বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলোর বাঁকা তেরা অর্থ এজন্যই বলছি কারণ সবগুলো বলছে একরকম বোঝাচ্ছে আর এক রকম। যেমন নৌকা বলতে বুঝিয়েছে মহাকাল বা প্রবাহমান সময়ের প্রতীক, বাঁকা জল বলতে বুঝিয়েছে অনন্ত কালস্রোতের প্রতীক, যেগুলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রভাতে পাখির কলকাকলি শুনতাম। প্রভাতে পাখির কলকাকলি শুনতাম বাক্যটি কোন কালে? দেখো, আমরা ইংরেজিতে টেন্স করেছি। ইংরেজি টেন্স আমরা সবাই বুঝি, কিন্তু টেন্সের বাংলা হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল আমরা বুঝি না। আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রভাতে পাখির কলকাকলি শুনতাম বাক্যটি কোন কালে? অপশন গুলোতে আছে সাধারণ বর্তমান, সাধারণ অতীত, নিত্য অতীত, পুরাঘটিত অতীত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর নিত্য অতীত। নিত্য অতীত। কেন হলো নিত্য অতীত? প্রশ্নটি আর একবার খেয়াল করো। প্রভাতে পাখির কলকাকলি শুনতাম, তার মানে একটা সময় আমি শুনতাম, এটা অতীত হয়ে গেছে। শুনতাম মানে অতীত, এবং প্রভাতে সকালবেলা পাখির কলকাকলি শুনতাম, তার মানে এটা নিত্যদিনের কাজ। নিত্যদিনের কাজ, এজন্য এটা নিত্যবৃত্ত অতীত। এটা নিত্যবৃত্ত অতীত। আমাদের সলভে দেখো, একটু সলভ দেখে আসি। অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। যেমন প্রভাতে পাখির কলকাকলি শুনতাম, বা আমি প্রতিদিন সকালে স্কুলে যেতাম। এখানে প্রতিদিন মানে প্রতিনিয়ত আমরা যে কাজটা অভ্যস্ত করে থাকি সেটা বোঝাচ্ছে, সেটা হলো নৃত্যবৃত্ত অতীত। সেটা হলো নিত্যবৃত্ত অতীত। তারপরে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কোনটি? এখানে অপশন গুলোতে আছে ব্যবধান, সরীসৃপ, মৃত্যু ক্ষুধা, চিহ্ন। ব্যবধান, সরীসৃপ, মৃত্যু ক্ষুধা, চিহ্ন। সঠিক উত্তর সরীসৃপ। সঠিক উত্তর সরীসৃপ। এবার বাকিগুলো কেন হলো না? কারণ মৃত্যু ক্ষুধা মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা নয়, এটি হলো কাজী নজরুল ইসলামের লেখা একটি উপন্যাস। এটি কাজী নজরুল ইসলামের লেখা একটি উপন্যাস। চিহ্ন এটিও মানিক বন্দ্যোপাধ্যায়। এবার আমরা প্রশ্ন সলভে দেখে আসি। প্রশ্ন সলভে দেখো, ব্যবধান এটি একটি ছোট গল্প, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের। সরীসৃপ এটিও একটি ছোট গল্প, এটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়, যেটা সঠিক উত্তর। তারপর চিহ্ন এটিও মানিক বন্দ্যোপাধ্যায়, তবে এটি ছোট গল্প নয়, এটি উপন্যাস। এটি উপন্যাস। তারপর আরেকটি অপশন বাকি থাকে, সেটি হলো মৃত্যু ক্ষুধা এটি আমি প্রথমেই বলেছি, এটি একটি উপন্যাস কাজী নজরুল ইসলামের। তারপর দেখো, নগর জীবনের যন্ত্রণা কার কবিতায় স্থান পেয়েছে? নগর জীবনের যন্ত্রণা কার কবিতায় স্থান পেয়েছে? অপশন গুলোতে আছে জীবনানন্দ দাশ, শামসুর রহমান, আলতাফ মাহমুদ, সৈয়দ শামসুল হক। সঠিক উত্তর শামসুর রহমান। শামসুর রহমানকে নাগরিক কবিও বলা হয়ে থাকে, নাগরিক কবি বা শহুরে কবি। কারণ শামসুর রহমানের লেখায় আমরা নগর জীবনের যে অবয়ব সেটি আমরা খুঁজে পাচ্ছি। শামসুর রহমানের লেখায় আমরা খুঁজে পাচ্ছি নগর জীবনের সমস্যা এবং নগর জীবনের সুবিধা। এই জন্য তাকে নগর জীবনের যন্ত্রণা কার কবিতায় স্থান পেয়েছে? সঠিক উত্তর শামসুর রহমানের। এবার আমাদের প্রশ্ন রিলেটেড আমাদের সলভে একটু ঘুরে আসি। এখানে দেখো, শামসুর রহমান আজীবন নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। আমরা শামসুর রহমান সম্পর্কে কতগুলো খুঁটিনাটি তথ্য পেলাম। তারপরে দেখো, সৈয়দ মুস্তফা আলীর রচনার মুখ্য প্রবণতা কি? সৈয়দ মুস্তফা আলীর রচনার মুখ্য প্রবণতা কি? এক নম্বরে দেখো, আধ্যাত্মিক দর্শন, সাহিত্যিক রসবোধ, সৌন্দর্য তত্ত্ব, আজীবন বাস্তবতা। আজীবন বাস্তবতা। সঠিক উত্তর কোনটি হবে? সাহিত্যিক রসবোধ। সাহিত্যিক রসবোধ। সৈয়দ মুস্তফা আলী তার লেখা ভ্রমণ কাহিনীর জন্য বিখ্যাত। সৈয়দ মুস্তফা আলী তার লেখা ভ্রমণ কাহিনীর জন্য বিখ্যাত। তার লেখা বিখ্যাত একটি ভ্রমণ কাহিনী হলো দেশে বিদেশে। দেশে বিদেশে। এবার আমরা
প্রশ্ন সম্পর্কিত একটু তথ্য সম্পর্কে আমরা জেনে নিব। সৈয়দ মুজতবা আলী ছিলেন রবীন্দ্র সাহিত্যের বিশেষ অনুরাগী। সাহিত্যিক রসবোধ তার রচনার মুখ্য প্রবণতা। তার রচনায় বিচিত্র জীবন প্রবাহের নানা অনুষঙ্গ কৌতুক ও ব্যঙ্গে রসাবৃত হয়ে উপস্থাপিত হয়েছে। তার চাচা কাহিনী, রম্য রচনা এবং দেশে বিদেশে ভ্রমণ কাহিনীতে সাহিত্যিক রসবোধের সর্বোত্তম প্রকাশ ঘটেছে। আমরা সৈয়দ মুজতবা আলী সম্পর্কে খুঁটিনাটি কতগুলো তথ্য জানলাম। তারপরে দেখো লাল সালু। লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য কি? লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য কি? অপশন গুলো দেখো, গ্রাম্য রাজনীতি, মাজার ব্যবস্থা, গ্রামীণ জীবন, সামাজিক অনাচার। প্রথমে আমরা বলেছি যে অপশন গুলো বাদ দেওয়া শিখবো। গ্রামীণ রাজনীতি এটা হবে না, কারণ লাল সালু উপন্যাসে আমরা গ্রামীণ রাজনীতি পাচ্ছি না। তারপরে দেখো গ্রামীণ জীবন। হ্যাঁ, আমরা লাল সালু উপন্যাসে গ্রামীণ জীবন লক্ষ্য করছি, কিন্তু গ্রামীণ জীবন মূল প্রতিপাদ্য না। গ্রামীণ জীবন মূল প্রতিপাদ্য না। তারপরে দেখো মাজার ব্যবস্থা। মাজার ব্যবস্থা আমরা লাল সালু উপন্যাসে মাজারকেও দেখতে পাচ্ছি, তবে মাজার ব্যবস্থা মুখ্য বিষয় না। সামাজিক অনাচার। সামাজিক অনাচার কি? এটা হলো কুসংস্কার, ধর্মের প্রতি অন্ধবিশ্বাস এবং আমাদের যে জোর যার মূল্যকার, এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি লাল সালু উপন্যাসে। এক কথা আমরা বলতে পারি লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য সামাজিক অনাচার। লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য সামাজিক অনাচার। এবার প্রশ্ন সম্পর্কিত একটু তথ্য আমরা জেনে নিই। সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসের পটভূমি গ্রামীণ সমাজ, বিষয় সামাজিক রীতিনীতি ও প্রচলিত ধারণা বিশ্বাস। এবার চরিত্র সমূহ একদিকে যেমন কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী, অন্যদিকে সৎ প্রতারক ধর্ম ব্যবসায়ী এবং শোষক কুষাণ। দেখো আমরা একটা উপন্যাসের মধ্যে কত কিছু পাচ্ছি। প্রথমে পাচ্ছি সামাজিক রীতিনীতি, প্রচলিত ধারণা বিশ্বাস। আমরা পাচ্ছি সামাজিক রীতিনীতি, ওই সময়ে সামাজিক রীতিনীতি এবং ওই সময়ে প্রচলিত ধারণা এবং বিশ্বাস। তারপরে কতগুলো চরিত্র সমূহ পাচ্ছি, যে চরিত্র সমূহ হলো একদিকে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু এবং কুসংস্কারাচ্ছন্ন। আমরা দেখতে পাচ্ছি যে লাল সালু উপন্যাসের গ্রামে সবাই ধর্ম অন্ধ, সকলে ধর্ম অন্ধ। শুধু একটা মাত্র ব্যক্তি আমরা পাচ্ছি যে আধুনিক শিক্ষায় শিক্ষিত, সেটি হলো আক্কাস, কিন্তু তাকেও গ্রামে কেউ প্রাধান্য দেয়নি। এবং অন্যদিকে আমরা পাচ্ছি সৎ প্রতারক ধর্ম ব্যবসায়ী এবং শোষক ভূস্বামী, যেমন আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যানকে। তারপরে দেখো পলিথিন বর্জন করলে পরিবেশ বাঁচবে। পলিথিন বর্জন করলে পরিবেশ বাঁচবে। বাক্যটি কোন ধরনের? বাক্যটি কোন ধরনের? এখানে দেখো ভাবী অসমাপিকা, অকর্ম, শর্ত অসমাপিকা, সমাপিকা। এখানে দেখো আগে আমাদের প্রশ্নটা বুঝতে হবে, পলিথিন বর্জন করলে পরিবেশ বাঁচবে, তার মানে আমাদের একটা জিনিস বর্জন করলে পরিবেশ বাঁচবে, এটা শর্ত দিচ্ছে আমাদের। শর্ত কি? পরিবেশ বাঁচানোর শর্ত হলো পলিথিন বর্জন করা। আমাদের যে পরিবেশটাকে বাঁচাতে হবে, এর মূল শর্ত হলো পলিথিন বর্জন। তার মানে আমরা পাচ্ছি এখানে শর্ত অসমাপিকা। শর্ত অসমাপিকা, কারণ অসমাপিকা ক্রিয়া কি? যেটা কাজ সম্পন্ন করে না। এবার আমরা এই সম্পর্কিত একটু তথ্য জেনে আসি। বাক্যস্থিত অসমাপিকা ক্রিয়ার কর্তার ব্যবহার শর্তাধীন হতে পারে, যেমন পলিথিন বর্জন করলে পরিবেশ বাঁচবে, তোমরা বাড়ি এলে আমরা যাব। তোমরা বাড়ি এলে আমরা যাব, এটা একটা শর্ত। তোমরা যদি আসো তবে আমরা যাব বা তবে আমি যাব। তারপর দেখো সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন কিসের মাধ্যমে? সশস্ত্র সংগ্রামের পক্ষে, উগ্রবাদের পক্ষে, বিপ্লব ও মুক্তির পক্ষে, ধর্মের পক্ষে। আমরা জানি যে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা প্রকাশ করেছেন বিপ্লব এবং মুক্তির পক্ষে। বিপ্লব এবং মুক্তির পক্ষে। এবার আমরা এই সম্পর্কে একটু তথ্য জেনে আসি। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে অন্যায়, অবিচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি বৈষম্যহীন সমাজের স্বপ্ন লালন করতেন। তার কবিতায় বলিষ্ঠভাবে প্রকাশ পায় শোষিত মানুষের জীবন, যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের হুঙ্কার। তার কাব্য ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস। তারপরে দেখো
ভুঁইফোড়। ভুঁইফোড় শব্দটি অর্থ প্রকাশ করেছে কি? ভুঁইফোড় শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে? তার মানে এক কথা আমরা বলতে পারি যে ভুঁইফোড় শব্দের অর্থ কি? ভুঁইফোড় শব্দের অর্থ কি? ভুঁইফোড় শব্দের অর্থ আমরা যদি বলি অরাজকতা, ভণ্ড, উত্তেজনা, নতুন আগমন, এর মধ্যে কি হয়? এর মধ্যে আমরা সঠিক উত্তর পাচ্ছি নতুন আগমন। ভুঁইফোড় শব্দের অর্থ অরাজকতা নয়, ভণ্ড নয়, উত্তেজনা নয়, সঠিক উত্তর কি হবে? নতুন আগমন। এবার আমরা একটু প্রশ্ন সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নিই। ভুঁইফোড় শব্দটি ব্যবহৃত হয় নতুন আগমন, অর্বাচীন অর্থে। মগের মূল্য শব্দবন্ধটি ব্যবহৃত হয় অরাজকতা অর্থে। দেখো, এবং বকধার্মিক শব্দটি ব্যবহৃত হয় ভণ্ড অর্থে। এবার ভণ্ড আমরা অপশনে পেয়েছি ভণ্ড। ভণ্ড কোন অর্থে ব্যবহৃত হয়? বকধার্মিক। ভণ্ড ব্যবহৃত হয় বকধার্মিক অর্থে। এবং আরেকটা পেয়েছি অরাজকতা। ক নম্বরে দেখো অরাজকতা। অরাজকতা কি অর্থে ব্যবহৃত হয়? মগের মূল্য। মগের মূল্য অরাজকতা। আর উত্তেজনা, উত্তেজনা আমাদের পাচ্ছি না। ভুঁইফোড়ের সাথে উত্তেজনা কখনোই যায় না। তারপরে দেখো আমাদের 24-25 সালে 19টা প্রশ্ন এসেছিল। 19টা প্রশ্নের সর্বশেষ প্রশ্ন হলো অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে, কোন রচনার অংশ? অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে, কোন রচনার অংশ? এটি হলো বিলাসী। এটি হলো বিলাসী রচনার অংশ। প্রথমে দেখো ভাষার কথা, কৈমন্তী, বিলাসী, শকুন্তলা। এবার তোমাদের আরেকটি মজার ব্যাপার বলি, অপশন গুলো একটু খেয়াল করো। অপশন গুলোতে তোমার সিলেবাসের মধ্যে দেখো ভাষার কথা নেই, কৈমন্তী নেই, শকুন্তলা নেই, একটাই আছে, একটা মাত্রই অপশন আছে যেটা তোমার বইতে আছে, সেটা হলো বিলাসী। তাহলে এখানে চোখ বন্ধ করে বিলাসী দিয়ে দিতে পারো। তবে এখানে কথা আছে, কথা হলো আমাদের অনেক সময় সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসে, অনেক সময় সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসে, তখন এটা প্রযোজ্য হবে না। এটাও আমাদের খেয়াল রাখতে হবে, অনেক সময় সিলেবাস বহির্ভূত প্রশ্ন দেই। এবার আমরা এই সম্পর্কে একটু জেনে নিই। শরৎচন্দ্রের যে বিলাসী গল্প, সেই বিলাসী গল্পে আরো কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে। বিলাসী গল্প আমরা যারা পড়েছি তারা আমরা জানি যে গল্পকথক ন্যাড়া এবং কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় এবং বিলাসী, তাদের নিয়েই এই পুরো গল্পটি লেখা হয়েছে। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্যের মধ্যে আমরা শুরুতেই পাচ্ছি, তাদের চার ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। তাদের চার ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। এটা আমরা বইতে যখন রিডিং পড়ি তখন রিডিং লাইনের মধ্যে আমরা পাচ্ছি। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, হাত দেয় এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ছড়িয়ে যাবে। এটা আমাদের গল্পকথক ন্যাড়া আমাদের বিলাসীকে দেখে এই মন্তব্যটা করেছিল। বিলাসীকে দেখে মন্তব্যটা করেছিল যে বিলাসীর বয়স 18 কি 28 সেটা তিনি ঠাউর করিতে পারেননি। তাকে দেখে মনে হয়েছিল যে ফুলদানিতে রাখা বাসি ফুল, ফুলদানিতে রাখা বাসি ফুল। তারপরে দেখো অন্নপাপ, বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? তৎকালীন সময়ে তারা মনে করতো যে অন্য জাত বা বিধর্মীদের হাতে সবকিছু খাওয়া যাবে, তবে ভাত খাওয়া যাবে না। রুটি খাওয়া যাবে, লুচি খাওয়া যাবে, সন্দেশ খাওয়া যাবে, তবে ভাত খাওয়া যাবে না। ভাত খাইলে অন্য পাপ হবে। এটা কে বলেছিল? এটা আমাদের মৃত্যুঞ্জয়ের খুড়া বলেছিল, মানে মৃত্যুঞ্জয়ের চাচা। তারপরে দেখো টিকিয়া থাকায় চরম সার্থকতা নয় এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। এটাও আমরা পাচ্ছি যে গল্পে একটা সময় আমাদের গল্পে ভাব দর্শন যখন প্রকাশ পাচ্ছে আমাদের একেবারে গল্পের শেষের দিকে, তখন আমরা এই লাইনটা পাচ্ছি। রিডিং যখন করতে যাই এখানে দেখো চারটা তোমাদের পয়েন্ট দেওয়া আছে, চারটা পয়েন্টই আমাদের গল্পের যে লাইন বাই লাইন পড়লে পাচ্ছি সেই লাইন বাই লাইন থেকে তুলে আনা হয়েছে। এটা তোমরা যদি মূল বইটা পড়ো তাহলে বুঝতে পারবে। এই ছিল আমাদের 2024-25 সালে আসা নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা প্রশ্ন। তোমরা আলাদা আলাদা ভাবে দেখতে চাও যে বাংলা প্রশ্নে কি আসে, আহামরি জটিল কোনো প্রশ্ন আসে না। আমরা যেটা ইন্টারমিডিয়েটে করেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ঠিক তেমনই প্রশ্ন আসে, সহজ সহজ প্রশ্ন। ইনশাল্লাহ তোমরা যদি একটু সচেতন হও, একটু পড়াশোনা ভালো করে করো, ইনশাল্লাহ আমরা সবাই নার্সিং এ চান্স পেয়ে যাবো। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।